আশা করছি ভালোই আছেন। তো নিয়ে আসলাম এদের মাঝে হঠাৎ তুমি গল্পের 9 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মায়া আলভির মুখের দিকে তাকিয়ে বলে, মিথ্যা বলার জায়গা পান না? আলভি বলে, মিথ্যা কেন বলবো, আশ্চর্য, সত্যি কথা বলছি। আর তোমাকে নিষেধ করলাম না আমাকে আপনি ডাকতে? মায়া বলে, 100 বার ডাকবো আমি। তারপর আলভি বলে, তাহলে আমি কি করব তুমি জানো? মায়া বলে, কি করবেন? আলভি বলে, তুমি যতবার আপনি বলবে আমি ততবার চুমু খাবো তোমার এই নরম দুটি ঠোঁটে। তারপর মায়া বলে, বের হন আমার রুম থেকে, অসভ্য লোক একটা। আলভি বলে, অসভ্যতা আমি করেছি নাকি আমি এখনো? মায়া বলে, আপনার এই ব্যাগ প্যাকেট নিয়ে বের হন আমার রুম থেকে, জীবনে আর দ্বিতীয়বার এই রুমে আসবেন না আপনি। তারপর আলভি আবার বলে, আমি এই রুমের বাইরে গেলে না দ্বিতীয়বার আবার আসবো। আমি তো এই রুম থেকে আর বেরোই হব না, এখানেই থাকবো, এখানেই খাবো আর এখানেই ঘুমাবো, সবকিছু এই রুমেই করব। বলেই দাঁত বের করে হাসে। আলভির হাসি দেখে রাগে গা জ্বলে ওঠে মায়ার। তারপর মায়া বলে, লজ্জা করছে না এসব কথা বলতে? আলভি বলে, লজ্জা করলে সকলের সামনে বড় গলা করে কি বলতে পারতাম নাকি? তারপর মায়া বলে, কি বলেছেন? আলভি বলে, আমার বউয়ের সাথে সংসার করব, আব্বু আম্মু শ্বশুর শাশুড়িকে 10-12টা নাতি নাতনি উপহার দেব। তারপর মায়া বলে, মগের মূল্যক নাকি? আলভি বলে, না, দুজনের মধ্যে এখনো আধা হাত সমান দূরত্ব রয়েছে। আলভি এগিয়ে এসেছে মায়ার দিকে, আর একটু ঝুঁকলেই মায়া চিত হয়ে বেডে পড়ে যাবে। আলভির গরম শ্বাস মায়ার চোখে মুখে আশ্রে পড়ছে। মায়া মহাবিরক্ত আলভির উপর। নড়াচড়া যে করবে বা সরে যাবে সেই উপায়ও নেই। নিজে থেকে সরতে গেলে আলভি জড়িয়ে ধরে নেয়। মায়া বুঝতে পারছে ওকে আলভি নামক এই বিপদের মুখে ঠেলে দিয়েছে ওর নিজের আপন ভাই। আগেই প্ল্যান করে এসেছে দুজন কি কি করবে। দেশে আসার সাথে সাথে ওর নিজের আপন ভাইটাকেও এই বোধ লোকটা নিজের দলে টেনে নিয়েছে। খচ্চর একটা। মায়া বিরক্ত মাখা সরে বলে, গায়ের উপর উঠে বসবেন নাকি এখন? তারপর আলভি বলে, উঠলে সমস্যা কোথায়? মায়া বলে, অনেক সমস্যা, সরুন সামনে থেকে। তারপর আলভি বলে, তুমি সরাও। মায়া বলে, আপনাকে ছোঁয়ার কোনো ইচ্ছে নেই আমার। তারপর আলভি বলে, তোমাকে ছোঁয়ার অনেক ইচ্ছে আমার। মাথা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। এই বেটা কোন মাটি দিয়ে তৈরি? আলভি মায়ের মুখের উপর ফু দেয়। মায়া নাক মুখ কুচকে বলে, আপনার মুখে গন্ধ। তারপর আলভি বলে, সিরিয়াসলি? মায়া বলে, হ্যাঁ। আলভি আবার ফু দেয়। তারপর বলে, সমস্যা নেই, তুমি চুমু খেলেই গন্ধ দৌড়ে পালাবে। তারপর মায়া বলে, এই গন্ধওয়ালা মুখে জীবনেও চুমু খাবো না আমি। আলভি বলে, ও, তার মানে গন্ধ না থাকলে চুমু খাবে, তাই তো? ভালো করে শুকে দেখে একদম গন্ধ নেই, এখন চুমু খেতেই পারো, আমি মাইন্ড করবো না একটু। তারপর মায়া আবার বলে, বদলুক, যাবেন আপনি এখান থেকে? তারপর আলভি বলে, দুটো চুমু দিয়ে দাও, চলে যাই। তারপর মায়া বলে, দুনিয়া উল্টে গেলেও না। আলভি বলে, দুনিয়া উল্টে যাওয়ার আগেই বাসর করে বাপ হয়ে নানা দাদাও হয়ে যাব। মায়া একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আলভির মুখে ঠেকায়। তারপর জুড়ে জুড়ে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। তাড়াহুড়ো করে বেড থেকে উঠে দূরে সরে যায়। আলভি নিজের বুকের দিকে তাকিয়ে আবার মায়ের দিকে তাকায়। তারপর বলে, বাব্বা, এইটুকু শরীরে দেখছি অনেক শক্তি। মায়া বলে না কিছু। তারপর আলভি আবার বলে, ব্যাগ থেকে সবকিছু বের করে গুছিয়ে রেখে নিচে আসো খাবার খাওয়ার জন্য। মায়া তবুও কিছু বলে না। আলভি নিজেও আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। আলভি চলে যেতেই মায়া দপ করে বেডে বসে পড়ে। আলভি দিন দিন নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসছে। কথাবার্তা কি বিশ্রী, কোনো কন্ট্রোল নেই। বেডের উপর থাকা ব্যাগগুলোর দিকে তাকাই। এতগুলো ব্যাগ, কি এনেছে এত? ভেবেছিল তো ওর জন্য কিছুই আনেনি, এখন তো দেখছে অর্ধেক ওর জন্যই এনেছে। মাহিদ ফ্রেশ হয়ে রুমে এসে দাদির পাশে বসে। নাহার বেগম মাহিদের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলেন, সকলের জন্য শপিং করে আনলি, মায়ের জন্য কোথায়? তারপর মাহিদ বলে, শপিং তো আমি করিনি, ভাইয়া করেছে। তারপর নানি বলে, তাই বলে মায়ের জন্য কিছু আনবি না? মাহিদ বলে, মায়ের জন্য যতগুলো এনেছে ততগুলো আমাদের সকলের জন্য আনেনি। আমাদের সকলের ড্রেসের যেই দাম পড়েছে তার ডবলেরও বেশি দাম পড়েছে মায়েরগুলোর। তারপর নাহার বেগম বলেন, মায়ের জন্য এনেছে তাহলে? তারপর মাহিদ বলে, ভাইয়ার যতগুলো শপিং ব্যাগ ছিল তার মধ্যে থেকে ভাইয়ার দুটো আর বাকিগুলো মায়ার। নাহার বেগমের মুখে হাসি ফুটে ওঠে। তখন বোধহয় সকলের সামনে বউকে দিতে শরম পাচ্ছিল। আধা ঘন্টার মধ্যে সকলে ডাইনিং টেবিলে উপস্থিত হয়। ঐশী রহমানের মুখ থমথমে হয়ে আছে। মেহবুবা মেহেরের মুখ স্বাভাবিক দেখাচ্ছে। আলতাফ মাহমুদ ঐশী রহমানের দিকে তাকিয়ে বলেন, তোমার মুখ এমন করে রেখেছো কেন, কি হয়েছে? ঐশী রহমান কিছু বলেন না। নাহার বেগম বলেন, ঐশীর মন খারাপ হয়েছে, আলভি সকলের জন্য ড্রেস এনেছে কিন্তু মায়ের জন্য আনেনি তাই। মাহিদ বলে, বড় মা খুশিতে তো তোমার নাচা উচিত। ভাইয়া শপিং মলে গিয়েছিল মায়ের জন্য ড্রেস কিনতে, সাথে আমাদের সকলের জন্য এনেছে। ভাইয়ার যেই ব্যাগগুলো উপরে নিয়ে গিয়েছিল সেগুলোর মধ্যে দুটো ভাইয়ার আর বাকি সব মায়ের জন্য ছিল। এখন খুশি হয়ে মন খুলে হাসো। মাহিদের কথা শুনতেই সবাই মাহিদের দিকে তাকিয়ে থাকে। তারপর মাহিদ আবার বলে, সত্যি কথা বলছি, মায়াকে জিজ্ঞেস করো,
কিরে মায়া, ব্যাগগুলো তোকে দিয়েছে না? মায়া মাথা নাড়ায় আস্তে করে। সকলের চোখে মুখে হাসির আভাস দেখা যায়। খাবার খেতে খেতে আলভি বলে, আমার একটা সিম কার্ড লাগবে বাংলাদেশের। সবাই আলভির দিকে তাকায়, তারপর বলে, এভাবে তাকাচ্ছ কেন সবাই? মনে হচ্ছে সিম কার্ড না, কয়েকশো কোটি টাকা বা কারো হৃৎপিণ্ড চেয়েছি। আলভির কথা বলার ধরন দেখে ফিক করে হেসে ওঠে মাহিদ। বাকি সবাইও মুচকে হাসে। মায়া হাসতে না চাইলেও হেসে ওঠে। আলতাফ মাহমুদ বলেন, কোন কোম্পানির সিম কার্ড লাগবে তোমার? তারপর আলভি বলে, যেটাতে ভালো নেটওয়ার্ক পাওয়া যাবে সেটাই। তারপর আলতাফ মাহমুদ বলেন, আচ্ছা, আগামীকাল এনে দেব। খাওয়া শেষে বড়রা নিজেদের রুমে চলে যায়। আলভি নিজেও নিজের রুমে চলে যায়। সোফায় বসে মায়া, মাহিদ এবং মাহির। সানজিদা মান্তাসাকে ঘুম পাড়ানোর জন্য চলে গেছে রুমে। আলভি রুমে চলে গেছে বলেই মায়া সোফায় বসেছে দুই ভাইয়ের পাশে। একটু পরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আলভি, হাতে পানির খালি বোতল। মায়া আলভিকে দেখে বড় ভাইয়ের দিকে তাকায়, তারপর জোরে জোরে বলে, ভাইয়া তোমরা এমন কেন? তোমাদের মধ্যে লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? এত বড় ছেলে হয়েও বাড়ি ভর্তি মানুষের সামনে কেমন করে এভাবে এই লম্বা ঠ্যাংগুলো বের করে রাখো? লজ্জা করে না? দুই ভাই কিছু বলার আগেই আলভি এগিয়ে আসতে আসতে বলে, আমাদের মতো বিন্দুমাত্র লজ্জা শরম নেই। শুধু 3 কোয়ার্টার 2 কোয়ার্টার কেন, শর্টস পরেও ঘুরতে পারবো, লজ্জা করবে না। বলতে বলতে কিচেনের দিকে এগিয়ে যায়। হা করে 3 ভাই বোন আলভির যাওয়ার পথে তাকিয়ে রইল। সিরিয়াসলি